অক্টোবর থেকে জানুয়ারি 4 মাসে 9টি ভোগ্যপণ্যের আমদানি 39 ভাগ বেড়েছে। সরবরাহ বাড়লেও কমেনি দাম, বাজারেও সংকট। রোজা এগিয়ে আসলেও সংকট কাটেনি ভোজ্য তেলের বাজারে। খোলা সয়াবিন তেলের লিটারে 5 টাকা বেড়েছে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। রমজান সামনে রেখে 4 মাসে 9 ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে 39%। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছে সয়াবিন তেল। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে। তবে আমদানি বাড়ার তথ্য পাওয়া গেলেও এখনও অনেক পণ্যের দামে অস্থিরতা কাটেনি। প্রতি বছর রমজান এলেই অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। অভিযোগ ওঠে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর। তবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত রোজায় চাহিদা বাড়ে এমন পণ্যের আমদানি বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণপত্র নিষ্পত্তির তথ্য অনুযায়ী 4 মাসে 9 ধরনের ভোগ্যপণ্য আমদানি হয়েছে 19,19,450 মেট্রিক টন। সবচেয়ে বেশি 5,98,252 টন সয়াবিন তেলের আমদানি হয়েছে। বেড়েছে চিনির আমদানিও। 4 মাসে এসেছে 4,54,034 টন, যা আগের বছরের একই সময়ের চেয়ে 20 ভাগ বেশি। ছোলা আমদানি হয়েছে 97,555 টন। 23% বেড়ে খেজুর আমদানি হয়েছে 14,420 টন। ডাল জাতীয় পণ্য, পেঁয়াজ, আদা, রসুনেরও আমদানি বেড়েছে 30 থেকে 85% পর্যন্ত। সরকারি তথ্যে রোজা সামনে রেখে নিত্যপণ্যের আমদানি পর্যাপ্ত বলা হলেও স্বস্তির লক্ষণ নেই বাজারে। এখনো অনেক পণ্যের অযৌক্তিক দাম দেখছেন ক্রেতারা। রমজান আসলে প্রতি দেশে কমে আর আমাদের দেশে সব পণ্যের দাম বাড়ে। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি? যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের অন্য কোনো চাওয়া নাই। ক্যাব বলছে কারসাজি করে ভোগ্যপণ্যের দাম বাড়ানো ব্যবসায়ীদের জন্য নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা ঠেকাতে দেখা যায় না জোরালো কোনো পদক্ষেপ। আমদানি পর্যায়ে এবং সেই মালগুলি কোথায় যাচ্ছে, দেশের সর্বত্র যাচ্ছে কিনা বা কোনো এক জায়গায় মজুত হয়ে থাকতেছে কিনা, কেউ সাপ্লাই লাইনে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতেছে কিনা, এই বিষয়গুলো যদি তদারকি করা না যায় তাহলে কিন্তু আমদানি বেশি হলেও, আমদানি পর্যাপ্ত হলেও এগুলোর থেকে সমাধান করা যাবে না। শুধু রোজা নয়, সারা বছর নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকির আহ্বান বাজার বিশ্লেষকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজা এগিয়ে আসলেও সংকট কাটেনি ভোজ্য তেলের। সরকারের পক্ষ থেকে বারবার সরবরাহ স্বাভাবিক আছে দাবি করলেও বাজারের চিত্র ভিন্ন। বেশিরভাগ দোকানে নেই আধা ও 1 লিটারের সয়াবিন তেলের বোতল। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দামও বেড়েছে লিটারে 5 টাকা। রমজানের বাকি আর মাত্র 10 দিন। রোজায় ভাজাপোড়ার রান্না বেশি, তাই চাহিদা বেশি থাকে ভোজ্য তেলের। তবে বাজারে সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। এখনও মিলছে না আধা ও 1 লিটারের সয়াবিন তেলের বোতল। রাজধানীর বিভিন্ন স্থানের কয়েকটি দোকান ঘুরেও চাহিদা মতো বোতলজাত সয়াবিন তেল কিনতে পারছেন না ক্রেতারা। কবে নাগাদ সরবরাহ ঠিক হবে তাও জানাতে পারছেন না বিক্রেতারা। বলছেন চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। 10 কার্টনের আমার চাহিদা পাইল 1 কার্টন সপ্তাহে। সয়াবিন তেল সরবরাহ একেবারেই কম, যা আছে 1 লিটার 2 লিটার সরবরাহ আছে, 5 লিটার সরবরাহ কম, খুবই কম। পাম তেল আছে, পাম তেল একবার মনে করেন যে অ্যাভেলেবল পাম আছে, সুপার আছে, কিন্তু ওরা তো অনেকে খাইতে চায় না, নিতে চায় না, লাল। এদিকে বোতলজাত তেলের সংকটের অজুহাতে লিটারে 5 টাকা বেড়েছে খোলা তেলের দাম। ক্রেতাদের অভিযোগ এমনিতেই পণ্যের দাম বাড়তি, তার উপর রমজান মাস আসলেই দাম আরও বেড়ে যায়। তাই এখন থেকেই বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। নজরদারি দেখতেছি না, নজরদারি দেখলে তো বাজারে সংকট করতেছে, তেল পাওয়া যাচ্ছে না। তেলের সরবরাহটা কমই নেই বলতে গেলে, 2 লিটার 1 লিটার আর হলো পাম অয়েলটা বেশি। নভেম্বর মাস থেকেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট। মাঝে সরবরাহ কিছুটা বাড়ানোয় সংকট কিছুটা কমেছিল। তবে চলতি মাসের শুরু থেকে আবার তীব্র হয়েছে তেলের সংকট। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন। জনাব বশির উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে এবার রোজা উপলক্ষে কি পরিমাণ পণ্য আপনারা আমদানি করছেন, বাজার কতটা স্বাভাবিক থাকবে বলে আশা করছেন? ধন্যবাদ। সর্বপ্রথম ভাষা শহীদদের স্মরণে শোক প্রকাশ করছি। আর সোয়াবিন তেল
আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে, ছোলা ডাল সবই আমদানি পর্যাপ্ত পরিমাণ হয়েছে। এবার হয়তো সরকার একটু সতর্ক ছিল, বিধায় আগের থেকে আমদানি বেশি করেছেন। বাট এখানে প্রবলেম হলো মার্কেট স্থিতিশীল না হওয়ার কারণ হলো ভোগ্য পণ্য আমরা ডেলিভারি পাচ্ছি না, আমরা মিল থেকে ডেলিভারি পাচ্ছি না সময় মতো। ওনার খেয়াল মতন ডেলিভারি দেয়, যখন ইচ্ছা দেয়, যখন ইচ্ছা বদ্ধ করে দেয়। তো আপনার যদি সাপ্লাই চেইন যদি ঠিক না থাকে, তাহলে আমি মার্কেটে এটা করবো কিভাবে? মার্কেটকে স্থিতিশীল রাখবো কি করে? এটা কোনোভাবেই পাচ্ছে না। কিন্তু সেটি কেন পাচ্ছে না, তারা কি বলছে, কি কারণ দেখাচ্ছে তারা? তারা বলতেছে আমাদের সিরিয়াল আছে, এই সিরিয়ালের পরে মাল দিতে পারবো। তা আমাদের কথা হলো যে তারা যে মাল বিক্রি করে, ডিউ এসব বিক্রি করে, ওই অনুযায়ী তো তারা মাল ডেলিভারি দিবে, এই ধরনের ক্যাপাসিটি তো তাদের থাকা উচিত। কিন্তু তারা যদি বলে যে না ডেলিভারি দিতে পারছে না, তাহলে তো ক্যাপাসিটি নেই ওদের। তাহলে ওরা এটা কিভাবে, সরকার ওনাদেরকে কিভাবে অনুমতি দেয়, কিভাবে আনে? আরেকটা কথা হলো কি যে ডিউ এসর মধ্যে কোনো দাম লেখা থাকে না। মিল যে কি দামে বেচে দামটা যদি নির্ধারণ করে দেওয়া হয়, যে দাম না থাকলে এটা কিন্তু আমরা অ্যাকশনে নিব। যদি সরকার অ্যাকশন নেয় তাহলে দামটাও নিয়ন্ত্রণে থাকবে, সব দিক থেকে হবে। আবার সাপ্লাই চেইনটা মেন হলো সাপ্লাই চেইন। আমরা যতই প্রবলেম শুনতেছি যে আমরা মাল পাচ্ছি না, 3 দিন 4 দিন ধরে মিলে গিয়ে আমাদের ট্রাক বসে থাকে, মাল পায় না। 3-4 দিনের ড্যামারেজ দিতে হয় এক ট্রাকের পিছনে, ডেইলি 5,000-6,000 করে ট্রাক ড্যামারেজ দিতে হয়। যারা গরিব মানুষ, যারা 1 ট্রাক আনে 2 ট্রাক আনে, ওরা যদি এরকম ড্যামারেজ দেয় তাহলে তো ওরা মিলে থেকে মাল পাচ্ছে না সময় মতো। আপনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন, এগুলো আপনি ভোক্তা অধিকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তারা কি কোনো উদ্যোগ নিয়েছে? ভোক্তা অধিকার সবই জানে। ভোক্তা অধিকার আছে, শুধু যে খুচরা মার্কেটে আসবে, এই স্লিপ নাই কেন, কাগজ নাই কেন, এই সাধারণ মানুষদের, সাধারণ ব্যবসায়ী আমরা হয়রান হচ্ছি। কিন্তু এটা যদি মিল ফ্যাক্টরি ওয়ালাদেরকে বলে যে তোমরা যদি কাগজ ছাড়া মাল বেচো তাহলে আমরা অ্যাকশনে যাব, এটা তো বলে না। এখন আমাদেরকে বলে তোমরা কাগজ দাও। তো আমাদের থেকে মিল থেকে যদি আমাদেরকে কাগজ না দেয়, রেট ধরে কাগজ না দেয় যে এই রেটে মালটা বিক্রি হয়েছে, তাহলে আমি কাগজ অন্যজনকে দিব কিভাবে? আপনি যেটি বলছিলেন যে মিল থেকে আপনারা ঠিকমতো মালামালগুলো পাচ্ছেন না, আরও কি এর বাইরেও বাজারে আর কোনো সিন্ডিকেট সক্রিয় রয়েছে কিনা, আর এক্ষেত্রে আপনাদের কি ভূমিকা, সেগুলো আপনারা ঠিকমতো পালন করতে পারবেন কিনা? না, সিন্ডিকেটের ব্যাপারে এখানে এই নাই। এখন আমি বলি, আমার কথা বলি, আমি অন্তত 2 সপ্তাহের মধ্যে 10-12 বার মিলে আমি গাড়ি পাঠাইছি মাল ডেলিভারি নেওয়ার জন্য। আমাকে বলছে 2 দিন পরে দিব, 3 দিন পরে দিব বলে এই পর্যন্ত আমাকে এই 2 সপ্তাহের মধ্যে আমাকে 1 গাড়ি মালও দেওয়া হয় নাই। আমাকে দ্যাট মিনস কাস্টমারদেরকে, মানে যারা ডিউ কিনছে তাদেরকে ডেলিভারি দেওয়া হচ্ছে না, এইটা আমি জানি। আগেও একটা অভিযোগ ছিল যে কোম্পানিগুলো তাদের তেলের সাথে সাথে অন্যান্য পণ্য দিতে চাচ্ছে, বা সেগুলো না নিলে তেল দেওয়া হচ্ছে না। এখনো কি সেই পরিস্থিতি আছে? জি হ্যাঁ, এটা ঠিকই শুনছেন। আমাদেরকে বলা হয়, অনেকে বলে যে ভাই আমার তো তেলের ডিউ কিনছি আমি, এখন ডেলিভারি দিতে গেলে বলে যে এটার সাথে অমুক আইটেম নিতে হবে, অমুক মালটা নিতে হবে, যে মালটা ওনারা বেচা কিনা করেন না। এই ধরনের মালও কিছু ওদেরকে বাধ্য করছে নেওয়ার জন্য, যার জন্য অনেকে মাল আনেও না। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের তো নিশ্চয়ই সংগঠন আছে, তাদের পক্ষ থেকে আপনারা কি উদ্যোগ নিতে যাচ্ছেন যাতে রমজানে নিত্যপণ্যের দাম যাতে স্থিতিশীল থাকে? আমাদের সংগঠন দিয়ে আমরা কি করতে পারি? আমরা তো সরকারের ঊর্ধ্বে না, সরকারের উপরে তো আমরা করতে পারি না। সরকার এটাকে করতে পারে, তদারকি করে এটা ঠিক করতে পারে। কয়েকটা জিনিস ঠিক রাখলেই এটা ঠিক চলে আসে। মাল ডেলিভারিটা, ডিউর মধ্যে মালের দামটা, এটা যদি ইনশিওর করে দেয়, তাইলে আমি মাল আনলাম, কি দামে ডিউ কিনছি, আমার তো রেট দেখা থাকলে আমি ওইভাবে এটাই না এখানে বিক্রি করব। অতিরিক্ত ভাবে বিক্রি করলে আমাকে সরকার আইন আছে, আইনগত ব্যবস্থা নিবে। কিন্তু সাধারণ পাবলিককে বলে যে তোমরা মেমো না দিলে তাদেরকে জরিমানা করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ছোট ব্যবসায়ীদের প্রতি একটু জুলুম আর কি। এটা যদি বড় নিশ্চয়ই আপনি যে সমস্যাগুলোর কথা বললেন, সরকার সেদিকে নজর দিবে, আমরা সেটা আশা করি। ধন্যবাদ আপনাকে। এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংক পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধিতে নতুন সহযোগিতা কাঠামো চুক্তি করেছে। উন্নয়ন প্রক্রিয়ার গতি বাড়াতে এই চুক্তি ফুল মিউচুয়াল রিলায়েন্স ফ্রেমওয়ার্ক বা FMRF নামে এই চুক্তির মাধ্যমে একসাথে কাজ করবে বিশ্বের সবচেয়ে বড় দাতা সংস্থা দুটি। বৃহস্পতিবার এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রথমবারের মতো দুটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এমন একটি কাঠামোতে একত্রিত হলো যার লক্ষ্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য দ্রুত, সহজলভ্য ও কার্যকর উন্নয়ন অর্থ নিশ্চিত করা। এই চুক্তির ফলে একদিকে যেমন বিভিন্ন দেশে চলমান প্রকল্প বাস্তবায়নে গতি বাড়াবে, তেমনি প্রকল্প প্রণয়ন, তদারকি, মূল্যায়ন ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে এই অঞ্চলের দেশগুলোর জন্য আরও সুযোগ নিশ্চিত করবে। সুদের হার বাড়ালেও সঞ্চয়পত্রে আগ্রহ কমেছে গ্রাহকদের। চলতি অর্থবছরে প্রথম 6 মাসে ৩২,৩৫৪ কোটি টাকার সঞ্চয়পত্র ভেঙেছে গ্রাহকেরা। এর মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বর 3 মাসেই ভেঙেছে ২৫,৬৯৫ কোটি টাকার সঞ্চয়পত্র। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রথম 6 মাসে ৩০,১০৯ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরে প্রথমার্ধে বিক্রি হয়েছিল ৪১,২৯০ কোটি টাকা। বিক্রি কমেছে ১,২৬৩ কোটি টাকা বা প্রায় ২৭%। বিশ্লেষকদের মতে আয় ব্যয়ের ভারসাম্যহীনতা ও ব্যাংকের ওপর আস্থাহীনতায় অনেকেই সঞ্চয়পত্র ভাঙতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ব্যাংক হিসাব জব্দ ও স্থগিতের মতো পদক্ষেপ নেওয়ায় অনেকেই সঞ্চয়পত্রে টাকা রাখতে আগ্রহী হচ্ছেন না। একদিনে রেকর্ড ১,৭২৩টি নতুন প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার এনবিআর আইফাস থেকে দেশের বিভিন্ন এলাকায় এসব প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন দেয়। এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে উঠে এসেছে ভ্যাটের আওতা বাড়াতে ৬ ফেব্রুয়ারি নির্দেশনা দেওয়ার 2 সপ্তাহের কম সময়ে একদিনে রেকর্ড সংখ্যক প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিয়েছে। এর আগে ৯ ফেব্রুয়ারি একদিনে ৪৩৯টি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিয়েছিল। এনবিআর জানায়, নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উৎপাদক শ্রেণীতে ৪৬টি, সেবাগ্রহীতা ৮৬২টি, খুচরা ও পাইকারি বিক্রেতা ৫০০টি, আমদানিকারক ২৯টি, রপ্তানিকারক 9টি ও অন্যান্য ২৭৭টি প্রতিষ্ঠান আছে। এখন যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার বা লেনদেন ৫০ লাখ টাকার বেশি হলে ভ্যাট নিবন্ধন নিতে হবে। মোবাইলে আর্থিক সেবা খাতকে আরও সুরক্ষিত করতে একসাথে কাজ করবে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এবং বিকাশ। এই লক্ষ্যে দেশজুড়ে এক কর্মশালার আয়োজন করা হয়। সম্প্রতি রাজধানীতে এক কর্মশালায় পিবিআইয়ের সহযোগিতায় ৪২টি জেলার ৪৫০ জন তদন্ত কর্মকর্তা অংশ নেন। অপরাধী চক্রে প্রাপ্ত তথ্য কিভাবে কাজে লাগিয়ে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গ্রাহকের হারানো টাকা অনুসন্ধানের কৌশল সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের উপায় শেখানো হয় কর্মশালায়। সমাপনী অনুষ্ঠানে পিবিআই ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩,২৪৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম ১,৫৪,৫২৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটে প্রতি ভরি ১,৪৭,৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,২৬,৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,০৪,২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ২,৫৭৮ টাকা। চাঁদপুরের মুন্সিরহাট বাজারে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষতির দাবি ভুক্তভোগীদের। পরে মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টার দিকে বাজারের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই কয়েকটি হোটেল, মুদি দোকানসহ 12টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।